যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান। প্রথমবারের মতো মরণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে পেন্টাগন। এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে তোলা ছবি টুইটার থেকে সরিয়ে দিয়েছেন নেতানিয়াহু। সাক্ষাতে নারাজ ইউই নেতারা, সফর বাতিল করতে বাধ্য হয়েছেন মাইক পম্পিও। চীনা পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর, সীমান্তে বেড়া নিয়ে আলোচনা। এবার পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে তেহরান। চীন ভারত উত্তেজনার মধ্যে আরও ৮৩টি যুদ্ধবিমান কিনেছে ভারত। ভারতে নতুন ৩টি কৃষি আইনের স্থগিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মাত্র ২.৫ বছর বয়সে ক্ষমতা ছাড়ার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫। ইরানের নৌবহরে যুক্ত হলো অন্তত ৫টি হেলিকপ্টার বহনে সক্ষম বিশাল এক যুদ্ধজাহাজ। আর এই জাহাজটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। আর বর্তমানে এটি ইরানি নৌবহরের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। বুধবার ওমান সাগরে ইরানের ২ দিনব্যাপী নৌমহড়ার প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হলো বিশাল এই যুদ্ধজাহাজটি। এর আগে গত চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো ড্রোন মহড়া চালায় ইরান। এই সময় নিযুক্ত তৈরি শত শত ড্রোন প্রদর্শন করেছিল দেশটি। এদিকে ইরান এখন আল কায়দার নতুন ঘাঁটিতে পরিণত হয়েছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এমন উক্তির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা ঘটনাটির সংবাদ মাধ্যমে বড় খবর হয়ে উঠেছে। আফগানিস্তানে আল কায়দা যেমন পাহাড় পর্বতে লুকিয়ে থাকতো, এখন আর সেই রকম নয়। এখন আল কায়দা কাজ করছে ইরানি শাসক গোষ্ঠীর দেওয়া সুরক্ষার পুরো খোলসের ভেতর থেকে। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন মাইক পম্পেও। তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এটিকে ডাহা মিথ্যা কথা বলে বর্ণনা করেছেন। অনেকে মনে করেন যে ইরানের মতো একটি শিয়া মুসলিম শক্তি এবং আল কায়দা পরস্পরের তিক্ত শত্রু ছাড়া আর কিছুই হতে পারে না, কারণ এই সুন্নি চরমপন্থী গোষ্ঠী শিয়াদের ধর্মদ্রোহী বলে মনে করে। কিন্তু মাইক পম্পেও বলছেন যারা এটা মনে করেন তারা ভুল করছেন। এদিকে জাভেদ জারিফ বলছেন কেউ বোকা নয়। 9/11-এর সন্ত্রাসীরা মিস্টার পম্পেওর প্রিয় মধ্যপ্রাচ্যের গন্তব্য দেশ থেকে এসেছিল, কেউ ইরানের ছিল না। তবে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এই ঘোষণা ঠিক এমন সময় কেন এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু বিশ্লেষকরা মনে করছেন জো বাইডেনের জন্য ইরানের সাথে আবার যোগাযোগ শুরু করা এবং ২০১৫ সালের চুক্তিতে আবার যোগ দেওয়া যেন কঠিন হয়ে পড়ে, সেই চেষ্টায় মাইক পম্পেও করছেন বলে মনে করা হচ্ছে। এদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাক্ষাৎ করতে চাইলেও তাকে ফিরিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। মার্কিন ক্যাপিটাল হিলে সহিংস হামলার পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে চলতি সপ্তাহে পরিকল্পিত ইউরোপ সফর বাতিল করতে বাধ্য হলেন পম্পেও। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাপিটাল হিলের পুলিশকে সহায়তায় ন্যাশনাল গার্ড সেনাদের মরণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। বাড়তি সতর্কতা হিসেবে ১৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেনাদের অতিরিক্ত সংখ্যা দেশের বিভিন্ন স্থান থেকে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে। আর এতদিন ক্যাপিটালে দায়িত্ব পালনকারী ন্যাশনাল গার্ডের সদস্যরা শুধু লজিস্টিক সাপোর্ট দিত স্থানীয় পুলিশ প্রশাসনকে। তবে পেন্টাগন বলছে মরণাস্ত্র ব্যবহারের আগে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বেসামরিক প্রতিরক্ষা পদ্ধতির সর্বোচ্চ ব্যবহার করবে তারা বলছেন আমরা চাই আমাদের সেনাদের আত্মরক্ষার অধিকার বজায় থাকুক। এদিকে মার্কিন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ও কমান্ডার ইন চিফ হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়ে এবার খোলা চিঠি দিয়েছে মার্কিন সেনাবাহিনী। সেখানে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী জনগণের দ্বারা নির্বাচিত নেতা যে কোনো আইনসঙ্গত নির্দেশ পালন করবে, মানুষের জীবন ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের সমর্থন করবে এবং ঘরের কিংবা বাইরের যে কোনো শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষায় দায়বদ্ধ থাকবে। এদিকে ক্যাপিটাল হিলে হামলা এবং তার পেছনে উস্কানি দেওয়ার নাম না করে ট্রাম্পের নিন্দা জানিয়ে চিঠিতে বলা হয়েছে ওই বিক্ষোভ ছিল মার্কিন কংগ্রেস ও সংবিধান প্রক্রিয়ার উপরে সরাসরি হামলা। সেখানে আরো বলা হয়েছে ক্যাপিটাল হিলের ভেতরে যে তাণ্ডব চালানো হয়েছে তা আইন বিরোধী। সবশেষে চিঠিতে সেনা সদস্যদের সংবিধান রক্ষায় এই মিশনে সতর্ক ও প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তোলা একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিটি কয়েকদিন ধরে তার টুইটার অ্যাকাউন্টের ব্যানার হিসেবে রাখা হয়েছিল। এদিকে বিশ্লেষকরা বলছেন যে নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী ডোনাল্ড ট্রাম্প। তবে অভিশংসনের মুখোমুখি হওয়া মার্কিন প্রেসিডেন্টের সাথে জড়িয়ে বিতর্ক এড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
সুতরাং বোঝা যাচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন দূরত্ব বজায় রাখতে চাচ্ছেন। এদিকে পূর্ব অঞ্চলের সিরিয়ায় অস্ত্র গুদাম ও সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় সিরিয়ায় অন্তত 9 সেনা সদস্য সহ 31 জন মিত্র যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 37 জন। জানা গেছে বুধবার ভোরে সিরিয়া ইরাক সীমান্তবর্তী অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে 18টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরাক সীমান্তবর্তী যে এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে সে এলাকা নিয়ন্ত্রণ করছে হিজবুল্লাহ আন্দোলন। আর এসব বাহিনী গঠিত হয়েছে মূলত ইরান সমর্থিত আফগান যোদ্ধাদের সমন্বয়ে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সোমবার ওয়াশিংটনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে এই অভিযানের বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। তবে সিরিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার কথা জানালেও বিস্তারিত এখনও কিছুই জানায়নি। এদিকে ভারতে নতুন 3টি কৃষি আইনের স্থগিত আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বৈধতা নিয়ে করা পিটিশনের শুনানিতে এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত 3 আইনের বৈধতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে আদালত। যতদিন পর্যন্ত না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততদিন আইনগুলো কার্যকর করা যাবে না। এদিকে কৃষক নেতারা বলছেন এই রায়ে তাদের আন্দোলনের জয় হয়েছে। এদিকে শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন এই আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। নতুন এই আইনের সঙ্গে কৃষকের জীবন মরণের প্রশ্ন জড়িত, তাই এই নিয়ে উদ্বিগ্ন আদালত। আর কেন্দ্রীয় সরকার যেভাবে এই সংকট মোকাবেলা করেছে তা ভুল এবং আদালত এটিতে ভীষণভাবে হতাশ। আদালত আরও জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। পাশাপাশি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে কৃষকদের দিল্লিতে ট্রাক্টর র্যালি বন্ধের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। এদিকে সুপ্রিম কোর্টের এই আদেশে বড়সড় একটি ধাক্কা খেল মোদী সরকার। এদিকে কৃষক নেতারা বলেছেন আদালতের এই রায়ে তাদের আন্দোলনের জয় হয়েছে। এদিকে আরও 83টি তেজস এলএসি যুদ্ধবিমান এবং 10টি ট্রেনার এয়ারক্রাফট কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ভারত। আর এতে খরচ ধরা হয়েছে 45,696 কোটি রুপি। নিজ দেশে তৈরি হয়ে যাওয়া এসব যুদ্ধবিমানের নকশা ভারতের ইঞ্জিনিয়াররাই করেছে। এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলছেন আগামী দিনে বিমান সেনার প্রধান ভরসায় উঠবে তেজস যুদ্ধবিমান। আর তাতে এমন কয়েকটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এদেশে কখনোই হয়নি। এদিকে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে ভারতের বিমান সেনার বিশেষ প্রয়োজন মেটাবে তেজস যুদ্ধবিমান। এর ফলে প্রয়োজনের সময় আরও বেশি সংখ্যক বিমান পাওয়া যাবে ভারতীয় সেনাবাহিনীতে। কুয়েতের সংসদ সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন দেশটির মন্ত্রী পরিষদের সদস্যরা। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির নতুন সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যে এই পদত্যাগের ঘটনা ঘটল। প্রসঙ্গত কিছুদিন আগে মন্ত্রী পরিষদের পূর্ণ গঠন সহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন করার উদ্যোগ নিয়েছিলেন কুয়েতের আইন প্রণেতারা। আর গত 14 ডিসেম্বর গঠিত হয়েছিল দেশটির নতুন মন্ত্রিসভা। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 2 দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমারে অবস্থান করছেন। আর এই সফরকালে 2 দেশের সীমান্তে ঝুঁকিপূর্ণ অংশগুলোতে স্থায়ী বেড়া সরিয়ে দেওয়ার বিষয়টি মূল আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। সূত্রের খবরে জানা গেছে চলতি মাসে মিয়ানমার ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে অস্থায়ী বেড়া নিয়ে আলোচনায় বসবে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে থাকা চীনের স্থায়ী বেড়াগুলো সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে মিয়ানমার। আর ওই পয়েন্টগুলোতে শুধু অস্থায়ী বেড়া রাখতে রাজি হয়েছে মিয়ানমার বলে জানা গেছে। এদিকে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন চীন একটি সুপার পাওয়ার, আর যার কারণে আশেপাশের দেশগুলোতে তারা সবসময় একটি চাপ তৈরি করে রাখে। কিন্তু সীমান্তের বিষয়টি অন্য রাষ্ট্রকে চাপে রাখার কিছুই থাকে না, বরং এটি তাদের নিরাপত্তার বিষয়। আর মিয়ানমার সীমান্তে দেওয়া স্থায়ী বেড়া নির্মাণে তারা নিরাপত্তাজনিত কারণে করেছে। আর চীনের উচিত দ্বিপাক্ষিক চুক্তি ও মিয়ানমারের স্বার্থ রক্ষা করা। সর্বসাকুল্যে ক্ষমতায় এসেছেন 2.5 বছর, আর এর মধ্যেই ক্ষমতা ছাড়ার চাপে কোণঠাসা হয়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তার বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছে 11 দলের বিরোধী জোট। আর এরই মধ্যে ইমরান খানকে পাকিস্তানি সেনাবাহিনীর চাকর বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা। আর এবার বিরোধী জোটের প্রধান মৌলানা ফজলুর রহমান ইমরানের বিরুদ্ধে তাদের আন্দোলনকে জিহাদ আখ্যা দিয়েছেন। এক জনসভায় তিনি পাকিস্তানি জনতাকে তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জিহাদের ডাক দিয়ে বলেছেন যতদিন শাসক দল গরিবদের উপর অত্যাচার চালাবে ততদিন এই জিহাদ চলবেই। ইমরান খানের অপসারণের জন্য দেশ যে কোনো ধরনের আত্মত্যাগ করতে রাজি বলেও তিনি এই সভায় দাবি করেছেন। তিনি আরো উল্লেখ করেছেন এই মুহূর্তে পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই। সংবিধানের অসম্মান করে দেশবাসীকে প্রতারিত করে চলেছে সরকার। নিজের বড় ছেলেকে ওমানের ক্রাউন প্রিন্স মনোনয়ন করেছেন দেশটির নতুন সুলতান। আর মধ্যপ্রাচ্যের দেশটির ইতিহাসে ক্রাউন প্রিন্স মনোনয়নের ঘটনা এটি প্রথম। তবে ঘোষণায় ক্রাউন প্রিন্সের নাম উল্লেখ করা হয়নি। তবে বড় ছেলেই ক্রাউন প্রিন্স হবে বলে ধরে নেওয়া হচ্ছে।